প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো, তোমাদের দশম শ্রেণীতে ভূগোলের প্রথম অধ্যায়, ঠিক আছে, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ যে বলি পড়াটি রয়েছে, ওই পড়ার থেকে একটি গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম। প্রশ্ন দেখো, নদী উপত্যকা আর হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য করো। এইরকমই তোমাদের প্রশ্নটা দেয়, যেটা তোমরা থাম্বনেল বা টাইটেলে দেখলে, ঠিক আছে। তো দেখো, এই প্রশ্নের মান থাকে 3। এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, প্রায়শই তোমাদের এবিটিএ টেস্ট পেপার বা তোমাদের যে বিভিন্ন রকমের কোশ্চেন ব্যাংক হয় সেখানেও এসে থাকে। তো এই সম্পর্কে আজকের আমরা আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর একটা কথা বলে দিই, এইরকমই দেখো তোমাদের ক্লাস 10-এর ভূগোল বিষয়ের যত যা 3 নম্বরের প্রশ্ন সমস্ত প্লেলিস্টের মধ্যে পাবে। প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। ক্লাস 10 জিওগ্রাফি 3 মার্কস কোশ্চেন অ্যান্ড অ্যান্সার নোটস নামে একটি প্লেলিস্ট রয়েছে, ওই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। তো দেখো, ফার্স্ট আমরা এটা যেহেতু 3 নম্বরের প্রশ্ন, ফার্স্ট পয়েন্ট আমরা আলোচনা করব অবস্থান। অবস্থানটা নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে কীরকম হয় সেটা আমাদের জানতে হবে। ফার্স্ট দেখো কী বলা রয়েছে, চিরতুষার ক্ষেত্র ছাড়া পৃথিবীর সর্বত্র নদী উপত্যকা অবস্থিত। তাহলে এই যে নদী উপত্যকাটা কোথায় অবস্থিত না, চিরতুষার ক্ষেত্র, এই চিরতুষার ক্ষেত্র বাদে আর পৃথিবীর সমস্ত জায়গায় এই নদী উপত্যকা দেখা যায়। চিরতুষার ক্ষেত্র মানে বরফাযুক্ত অঞ্চলে, ঠিক আছে, বরফাযুক্ত অঞ্চলের কথা বলা হয়েছে। এদিকে দেখো হিমবাহ উপত্যকা, এর অবস্থানটা কোথায় দেখবো। দেখো, নিম্ন অক্ষাংশের পর্বতের হিমরেখার উপর এবং উচ্চ অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠের উপর হিমবাহ উপত্যকা অবস্থিত। হিমবাহ উপত্যকা মানে এই যে এখানটার এটার অবস্থানটা এটা, তাহলে কি হলো, নিম্ন অক্ষাংশে পর্বতের হিমরেখার উপর এবং উচ্চ অক্ষাংশে কোথায়, সমুদ্রপৃষ্ঠে এই হিমবাহ উপত্যকা অবস্থান করে। তারপরে দেখো, এরপর আমরা দ্বিতীয় নম্বর পয়েন্ট আকৃতি সম্পর্কে আলোচনা করব। কোনটার আকৃতি কীরকম, নদী উপত্যকার আকৃতি কেমন। নদী উপত্যকার আকৃতি আই ও ভি আকৃতি, অথবা এছাড়াও যেটা হয় সেটা হচ্ছে ছড়ানো ভি আকৃতি, ছড়ানো ভি আকৃতি হয়, ঠিক আছে। তো এই রকমই তোমরা লিখবে। তারপর দেখো, আর হিমবাহ উপত্যকার আকৃতিটা কীরকম হয়, হিমবাহ উপত্যকা শুধুমাত্র ইউ আকৃতি হয়, এটা মনে রাখবে, ইউ আকৃতির হয়, ঠিক আছে। তারপর আমরা সৃষ্টি, এবারে কোনটা কীরকম সৃষ্টি হয়েছে এই 3 নম্বর পয়েন্ট আলোচনা করব। দেখো, নদী উপত্যকা এর সৃষ্টিটা কীভাবে হয়েছে, দেখো, পার্বত্য প্রবাহের নিম্ন ও পার্শ্বক্ষয়ের মধ্যে ও নিম্ন প্রবাহের পার্শ্বক্ষয় ও সঞ্চয় এর ফলে নদী উপত্যকার সৃষ্টি হয়, ঠিক আছে। তাহলে কী হলো, আরেকবার বলছি, পার্বত্য প্রবাহের নিম্ন ও পার্শ্বক্ষয়, ঠিক আছে, এবং হচ্ছে পার্শ্বক্ষয়, ঠিক আছে, এর দিয়ে মধ্য ও নিম্ন প্রবাহের পার্শ্বক্ষয় ও সঞ্চয়ের ফলে নদী উপত্যকার সৃষ্টি হয়। তারপর দেখো, হিমবাহ উপত্যকাটার সৃষ্টি কীভাবে হয়। দেখো, হিমবাহ উপত্যকা সমান পার্শ্ব ও নিম্নক্ষয় দ্বারা সৃষ্ট হয়। এরপর আমরা আর একটি পয়েন্ট আলোচনা করব। দেখো, কেন না, যেহেতু তোমাদের এটা 3 নম্বরের প্রশ্ন, সেক্ষেত্রে তোমাদের 4টি পয়েন্ট অবশ্যই দিতে হবে। কোনো একটা পয়েন্ট যদি তুমি ভুল করে আসো পরীক্ষার খাতায়, তখন তোমরা তার পরিপ্রেক্ষিতে আর যে 3টি পয়েন্ট, তোমরা সেই 3টি পয়েন্ট থেকে নাম্বার পাওয়ার তোমাদের একটা চান্স থাকে। তার জন্য তোমাদের 4টি পয়েন্ট আলোচনা করা, বা মানে আমি আলোচনা করে দিচ্ছি, বা তোমাদের লিখতেও বলবো আমি, ঠিক আছে। তো দেখো, ভিত্তির ঘরে তোমরা লিখবে যেটা, বা বিষয়ের ঘরে লিখবে যেটা, সেটা হচ্ছে কি না, সঞ্চয়ের প্রকৃতি। দেখো, নদী উপত্যকা কীভাবে সঞ্চয় করে, ঘর্ষণ প্রক্রিয়ায়, এই ঘর্ষণ প্রক্রিয়া সঞ্চয় করে বলে এভাবে তোমরা লিখবে, ঘর্ষণ প্রক্রিয়ার দরুন সঞ্চিত পদার্থ মসৃণ ও গোলাকৃতির হয়। তারপরে দেখো, আর এরপরে নেক্সট আমরা যেটা দেখব, হিমবাহ উপত্যকা, এদের সঞ্চয়ের প্রকৃতিটা কেমন। ঘর্ষণ প্রক্রিয়ায় ক্ষয় না হওয়ায় সঞ্চিত পদার্থ অমসৃণ ও কী হয় না, কোণাকৃতির হয়। এই ছিল টোটাল তোমাদের এই প্রশ্নটার উত্তর। 3 নম্বরের এটা একটা প্রশ্ন। ভিডিওটা ভালো লাগে ভিডিওটা একটি লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের যদি যে কোনো নোটস বা কোনো কিছুর প্রয়োজন হলে তোমরা কমেন্ট করতে পারো, ঠিক আছে, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো, ঠিক আছে। তো আজকের অবধি সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।